जिष्णोरस्वस्य वाजनः मधुमाता अर्धायते मधुक्षरन्ति सिन्धवः मध्ये गुड मॉर्निंग बंधुरा आज 3 नवेम्बर 2024 আমরা রেডি হয়েছি চা পর্ব চলছে আর এখানে আমাদের জিনিসপত্র এই যে রেডি আছে প্রায় 4:10 গাড়িতে যেতে যেতে বলছি কোথায় যাব 5585 5585 কিলোমিটার শো করছে তেল ফুল ট্যাঙ্ক করা আছে প্রায় 4টেই বাজে আমরা এবার গ্যারেজ থেকে গাড়িটা বের করছি 4:15 বেজে গেল 4:30 বাজে আমরা নবাবহাট ছাড়িয়ে হাইওয়ের উপর উঠে গেছি ন্যাশনাল হাইওয়ে 19 জিটি রোড এবার সোজা আমরা দুর্গাপুর আসানসোল ধানবাদ এগিয়ে যাব আপাতত লোকেশন লাগাচ্ছি না বন্ধুরা তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আমরা বেনারস যাচ্ছি আর প্রচন্ড কুয়াশা অস্পষ্ট লাগছে সবকিছুই প্রচন্ড কুয়াশা কিচ্ছু দেখতে পাচ্ছি না এখন আস্তে আস্তে লরির পেছনে যেতে হচ্ছে কারণ লরি থেকে আমি এগিয়ে যাই সামনে রাস্তা দেখতে পাবো না এমন অবস্থা মানে আমাকে হ্যাজার্ড ইন্ডিকেটারলি আমাকে লরির পেছনে ধীরে ধীরে চলতে হচ্ছে একবারে 40 কিলোমিটারও নিচে যেতে হচ্ছে এছাড়া কোনো উপায় নেই ডেঞ্জারাস ব্যাপার এত কুয়াশা সব গাড়ি এক ব্যাপার কেউ যেতে পারছে না স্লোলি যাচ্ছে সবাই এই গাড়িটার পেছন নিয়ে নিচ্ছি এই গাড়িটার পেছনে অন দ্য লাইন থাকি কিচ্ছু দেখা যাচ্ছে না আমরা প্রায় 35 কিলোমিটার এসেছি কিন্তু আমরা এগোতে পারছি না আর একদম রাস্তা ভালো রাস্তা চওড়া সব আছে কিন্তু কুয়াশায় আমরা একদম এগোতে পারছি না প্রথম বাস্কো পাটল প্লাজা পেরোলাম আমাদের ঘড়িতে এখন 5:30 এখনই দুর্গাপুর ঢুকে যাব বেনারস প্রায় 580 কিলোমিটার পর্যন্ত হবে একদম কিচ্ছু দেখা যাচ্ছিল না কিছুটা দেখতে পাচ্ছি এই বাঁদিকে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ এখন বাজে 6টা 12-13 হয়েছে আর পেরিয়ে গেলাম আমাদের যেতে হবে এখনো 450 কিলোমিটারের উপর কল্যাণেশ্বরীর কাছে আমরা বরাকার নদী পেরোচ্ছি আকাশ কিন্তু একদম মেঘলা অন্ধকার হয়ে রয়েছে এখন বাজে 6:22 5712 আমরা 5585 স্টার্ট করেছিলাম এখানে পুলিশের কি ব্যাপার দেখছি মনে হচ্ছে চেকিং এর কি ব্যাপার क्या हुआ सर हम जाते हैं बनारस जाते हैं चुनाव है झारखंड में पता है हाँ झारखंड में चुनाव है कब है नहीं पता 13 को है 20 को आचार संहिता लगा हुआ है ये चेकिंग चल रहा है ओके ओके आप चेक कर रहे हो हाँ वही से हम कर रहे हैं आइए ओके এখানে ঝাড়খণ্ডে চেকিং হচ্ছে ভোট गाड़ी लग रहा है ओके नाम क्या हुआ आपका आश्रम बालानंद आश्रम मोबाइल नंबर 94 थैंक यू ঝাড়খণ্ডে ভোট আছে দুদিন সেই জন্য চেকিংটা করছেন ওরা ফোন নাম্বার নামটা লিখে নিলেন আমি এজ বলে দিলাম আরো কিছু বলে দিলাম ওরা বললেন ঠিক আছে টিকিট একবার খুলতে হলো তুই বলে না বন্ধ করে দিল 5714 কিলোমিটার এখানে একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম আর আমার ফাস্ট্যাগের ব্যালেন্সটা একটু দেখে নিলাম দেখলাম না হ্যাঁ ফাস্ট্যাগে এখনো 900 সামথিং টাকা আছে অসুবিধে নেই এখানে 750 মতো পড়বে বেনারস যেতে যে ফাস্ট্যাগ লাগে কেমন চা এটা ভালোই ছিল মিষ্টি কম ছিল বেশ এখন 7:10
মাইথন মোড়ের কাছে এই টোল প্লাজাটা বেলিয়ার্ড টোল প্লাজা। আমি প্রত্যেকটা টোল প্লাজার নাম এবং কত টাকা কেটেছে এই ভিডিওটা শেষে ওটা দিয়ে দেবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কতটা পড়বে। অ্যাকচুয়ালি ধানবাদের খুব কাছে আছি, বেনারস সেখান থেকে 404 কিলোমিটার, কিন্তু আবারও কুয়াশা শুরু হয়ে গেল। বাঁদিকে যে রাস্তাটা এটা হচ্ছে তোপচাচি বা গুমো যাওয়ার রাস্তা। এই সবুজে ঘেরা রাস্তা, এখানে একটা বিশেষত্ব আছে, পাশে দেখবে কিছু চালাই রয়েছে, এগুলো পেরিয়ে যাচ্ছে। এখানে টাটকা আখের রস এরা বিক্রি করে, যারা গাড়ি আনেন গাড়ি পাশে রেখে এখানে আখের রস খান। এখন আর দাঁড়াচ্ছি না, গতবার খেয়েছিলাম। 8:30 বাজলো, আমরা এখানে একটু দাঁড়ালাম, এবার একটু জল খাবার খেয়ে নেবো। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এই শব্দগুলো ঠিকঠাক আসে না। জল খাবার আমাদের হচ্ছে এই যে এখন বাজে 8:45। কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম এখানটাতে, তা আমাদের জল খাবার মানে হলো যেটা, আর এখন 5831। বাগড়ার থেকে হাজারিবাগ যাওয়া যায়, আবার গিয়ে ওখানে বাঘি মোড় থেকে বাঁদিকে একটা হাজারিবাগের রাস্তা আছে, আর বাঁদিকে যে পাহাড় দেখা যাচ্ছে এইগুলো একটা সৌন্দর্য রাস্তার। এই রাস্তায় যেতে পাশে পাহাড় থাকলে কত সুন্দর লাগে বলো। হাজারিবাগে এখান থেকে 37 কিলোমিটার বাঁদিকে, ডান দিকে কোডারমা, আমরা দিল্লির দিকে যাচ্ছি। আর 9 কিলোমিটার গেলেই আজকে 300 কিলোমিটার কমপ্লিট হবে। এখন বাজে 9:40। সাইনবোর্ড বলছে বেনারস 282 কিলোমিটার, গয়া 83 কিলোমিটার, औरंगाबाद 118 কিলোমিটার। রসইয়া ধামনা টোল প্লাজা পেরোলাম, এর আগেরটা ছিল ঘাংড়ি। ফল্গু নদীকে সম্ভবত 2বার পেরোতে হবে। চৌপাড়ানে একটু দাঁড়ালাম, চা খেলাম। 10:25 আর কিলোমিটার হচ্ছে 5897। এই জায়গাটার নাম দোভি। এখান থেকে বুদ্ধগয়া 22 কিলোমিটার আর গয়া হচ্ছে 32 কিলোমিটার। বাঁ দিকে নেমে গিয়ে এই ফ্লাইওভারটা যাচ্ছে, তলার টানেলটা দিয়ে ডান দিকে চলে যেতে হবে, পাশেই ফল্গু নদী বইছে। ঝাড়খণ্ড থেকে বিহার ঢুকে গেছি। 5 নম্বর টোল প্লাজা সাউকালা পেরিয়ে যাচ্ছি। ডিটেলস ভিডিও শেষে দেওয়া থাকবে, আগেই বলে দিয়েছি। আমরা ভেরিয়ার মোড় বাস স্ট্যান্ডে প্রায় 15 মিনিট দাঁড়িয়েছিলাম। এখানে 400 কিলোমিটার কমপ্লিট হলো আমাদের। 12:25। কত কিলোমিটার হলো? 400 হয়েছে। 400। আর কত আছে? 200। আচ্ছা বাবা, ভীষণ ভালো লাগছে। শুরুটা হয়েছিল এত কুয়াশা, রাস্তা মানে নেক্সট লাইনটা দেখা যাচ্ছিল না, এত কুয়াশা 5টার সময়ও। বেশ, কিন্তু এখন চলো তাহলে আর আগুন, দেরি করবো না। একটানা 400 কিলোমিটার পথ পাড়ি দিলাম। চলেছি এক অজানার পথে, সঙ্গে থাকো স্টাডি গাইডের। এই মুহূর্তে औरंगाबाद থানাকে বাঁদিকে রেখে আমরা এগিয়ে যাচ্ছি NH-19 ধরে। একটু এগিয়ে ডান দিকে একটা টানেল আছে, ওইটা দিয়ে গিয়ে পাটনা যাওয়া যায়, কিন্তু আমরা এখন সোজা বেরিয়ে যাব। এই মুহূর্তে আমরা যে ব্রিজটা পেরেছি এটা হচ্ছে সোন রিভারের ওপরে। সোন নদীর নাম মনে পড়লেই একটা ছোটবেলায় মনে পড়ে যেত সোনপুরের মেলা। সোনপুরের মেলায় নাকি হাতিও বিক্রি হতো। সোন নদীর উৎপত্তি হয়েছে গঙ্গা নদী থেকে। এটা মূল শাখা যেটা বিহার, ঝাড়খণ্ড এগুলো অতিক্রম করেছে। সেখানে সোন নদীর ওপর বানসাগর ড্যাম ভারতের মধ্যপ্রদেশে অবস্থিত। 435 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন হয়। সোন নদী থেকে দুটো শাখা নদী বেরিয়ে গেছে, বানাস রিভার আর গোপাদ রিভার। আচ্ছা, টাইগার হোটেলে আমরা এলাম, এখন একটু টিফিন করে নেবো। এর মধ্যে 18.73 লিটার পেট্রোল ভরে নিলাম। 2000 টাকা হলো। আর টোটাল কিলোমিটার এখন 6028 কিলোমিটার। পরে হিসেবটা বলছি কত কি হলো। এখন ঠিক দুপুর 2টো বাজছে। এই জায়গাটার নাম কি? এখান থেকে বেরোলাম, এই টাইগার হোটেল থেকে বেরোলাম। নম্বর টোল প্লাজার আগেই দেখছি একটা মারুতি সুজুকি এরিনা। এটা সাসারাম। এখানে আবার ট্যাক্স একটু বেশি, 140 টাকা। ভাবুয়া উপরে একটা রাস্তা যাচ্ছে আর তলায় জিটি রোড যাচ্ছে। বন্ধুরা একটা জানাই যে ভোরবেলায় বেরোনোর সময়
ট্রিপ এটা জিরো না করে বেরোনোতে কি সমস্যা হচ্ছে, বারবার 5585 5585 মাইনাস করে আমাকে কিলোমিটার করতে হচ্ছে যত টোটাল মিটার উঠছে। ট্রিপে আমি যদি জিরো করে নিতাম ডাইরেক্ট বলে দিতে পারতাম। এটা ফেরার সময় মনে রাখতে হবে। কি সুন্দর ফ্লাইওভারটা, একদম হাফ সার্কেল হয়ে ওদিক থেকে এসে আবার এদিকে চলে গেছে, অপূর্ব লাগছে। মোহানিয়া টোল প্লাজা, এই হলো 7 নম্বর ও লাস্ট টোল প্লাজা আজকের দিনে। আর আমি টোটাল টোল কি লাগলো এর লিস্ট দিয়ে দিচ্ছি। বর্ধমান থেকে বেনারস আসতে এই 7টা টোল প্লাজা পড়বে, মোট লাগবে 730 টাকা। পড়ন্ত সূর্যের আমরা এখন মুখোমুখি, আমরা এগিয়ে চলেছি গন্তব্যের পথে। আর কিছুক্ষণ, প্রায় 550 কিলোমিটার কভার করেছি। সূর্যের ওই রক্তিম আলো বনেটের ওপর একটা আলোক বিন্দু সৃষ্টি করেছে, অপূর্ব। আমরা 570 কিলোমিটার অলরেডি চলে এসেছি বাড়ি থেকে। আর 1.3 কিলোমিটার গেলেই একটা বাঁ দিকে আমাদের এই NH-19 অর্থাৎ জিটি রোড থেকে নেমে যেতে হবে। নেমে তলা দিয়ে গিয়ে 7 কিলোমিটারের মতো ডান দিকে যেতে হবে। আমরা বেনারস প্রায় এসে গেছি, গঙ্গার ব্রিজ আমরা পেরোচ্ছি। আর মাত্র 23 মিনিট, 7.2 কিলোমিটার, তাই 200 মিটার গিয়ে আমরা বাঁ দিকে নেমে যাব। এই হচ্ছে বেনারসের গঙ্গা, চলছে গঙ্গা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তোমরা দেখতে পাবে না এই ক্যামেরাতে। এবার আমরা প্রস্তুতি নিচ্ছি যে ন্যাশনাল হাইওয়ে 19 ছেড়ে এবার আমরা নিচে নামবো বাঁ দিকে। আমরা পথের বাঁ পাশে একটু দাঁড়ালাম, দেখলাম পেছনের গাড়িগুলো বাঁ দিকেই নেমে যাচ্ছে। ওদের ফলো করে আমরা এই পথে নেমে পড়লাম। চলো এগিয়ে যাই। আমরা এবার গঙ্গার পাড় দিয়ে সোজা বেনারসের ভেতর ঢুকে যাব, যেখানে আমাদের থাকার জায়গা সেখানে যাব। বালানন্দ আশ্রম। বেনারসের একটা সমস্যা, প্রাইভেট গাড়ি যেখানে সেখানে রাখা যাবে না। এখানে রাস্তা খুব বিজি এবং বিভিন্ন গলিঘুজির ব্যাপার আছে, তাই পার্কিং এর ব্যবস্থা আছে, সেখানে রাখতে হবে। চলো দেখি পার্কিং এ পার ডে কত লাগে। পার্কিং এ 30 টাকা পার ঘন্টা লাগে, সেই হিসেবে 720 টাকা পার ডে হয়। ওরা 500 টাকা পার ডে করে 3 দিনে 1500 টাকা নিল। আর এই হচ্ছে বেনারসের গলি। দেওঘরে যেমন প্যারা বিখ্যাত, বেনারসের এই গলি আর ষাঁড় বিখ্যাত। খুব মজা লাগছে যে এই গলির ভেতর দিয়েও কেমন টোটো যাতায়াত করছে। অপরনাথ গুরুদেব শ্রী মোহনানন্দ মহারাজের আশ্রম দেওঘরে যেমন আছে, এখানে শিবালা বালানন্দ তীর্থাশ্রম বারাণসী। অফিস ঘরে দেখা করলাম এবং আমাদের আগে থেকে রুম বুক ছিল, পরে সমস্ত জানাচ্ছি। লাগে নির্দিষ্ট রুমে ঢুকিয়ে আমরা 2 মিনিট হেঁটে চলে এলাম শিবালা ঘাট। গঙ্গার প্রায় ধারে এই আশ্রম। ডান্ডি ঘাট, হরিশ্চন্দ্র ঘাট, কেদার ঘাট, শ্রী গৌরী কেদারেশ্বর, চৌকি ঘাট সমস্ত এখানে ওয়াকিং ডিস্টেন্স। তাই শিবালা ঘাটে এসে আমরা দেখছি ক্যামেরা ছড়াছড়ি চারিদিকে, ক্যামেরা কি ব্যাপার, এখানে কোনো শুটিং হচ্ছে। দক্ষিণ ভারতীয় একটা বিরাট টিম দেখছি প্রদীপে ঘাট সাজাচ্ছেন। This is DGI? Where are you from? विजयनगर, आंध्रा। हाँ विशाखापट्टनम। Okay. বারাণসী প্রত্যেকটা ঘাটে একই সাথে সন্ধ্যা আরতি হয়। আমরা আজকে এই শিবালা ঘাট থেকে সন্ধ্যা আরতিটা দেখবো। এখানে বিশেষত কি ব্যাপার হচ্ছে সেটা জানার ব্যাপার আছে। আর দশমেধ ঘাট এখান থেকে 1.5 কিলোমিটার। কাল কাশী বিশ্বনাথের মন্দিরে তো যাবোই, ওটা নৌকায় করেও দেখতে হবে আর ওখানে গিয়েও আমাদের দেখতে হবে। বাজনার আওয়াজে সচকিত হয়ে দেখি ওপর থেকে নেমে আসছেন সেই 2 জন মানুষ, এই যে ইনি এবং এনার সঙ্গে আর একজন যুবা। শঙ্করাচার্য ওনাদেরই সংস্থার কোনো মানুষ, ওই যে ওই দূরে দেখতে পাচ্ছি আমরা খয়েরি শাড়ি পরে এনারা এসছেন। বোঝা যাচ্ছে বেদগুরু শঙ্করাচার্যের বারাণসী শাখার এই মানুষ 2 জন গঙ্গা আরতি করবেন। ওখানে দেখো ফটো শুটিং এর জন্য কত ক্যামেরা সমস্ত রেডি করা আছে। আর এই 2 জনের ছবি আমরা কিন্তু রাস্তার উপর বড় বড় গেটের উপর দেখেছি, এখানে আজ প্রত্যক্ষভাবে দেখলাম।
বন্ধুরা, আজকে আমরা এইমাত্র ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসী জেলার একটা শহর, যেটা বেনারস বলি, বারাণসী বলি, বাঙালিরা কাশী বলে, গঙ্গার ধারে এই শিবালা ঘাটে এখন আমরা উপস্থিত। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ থেকে এটা প্রায় 320 কিলোমিটার। হিন্দু ধর্ম, জৈন ধর্মের 7টি পবিত্রতম শহরের একটি হলো এই বারাণসী। শুধু তাই নয়, বৌদ্ধ ধর্মের বিকাশেও বারাণসী শহরের বিশেষ ভূমিকা ছিল। আমরা চেষ্টা করব সারনাথ যাওয়ার। মা গঙ্গাকে বিভিন্ন অর্ঘ্যদান করা হচ্ছে, পরপর নদীর জলের বুকে ওনারা এইগুলো দান করছেন। আর দূরে নৌকো, বিভিন্ন রকমের নৌকো আসা যাওয়া করছে, কোনোটায় আলো জ্বলছে, বিভিন্ন রকম, এবং প্রত্যেকটার থেকে মানুষজন ছবি তুলে রাখছেন। এখানেও ছবি তোলা চলছে। দেখো কত রকমের ক্যামেরা, কত ভাবে এরা ছবি তুলছেন। এই হিন্দুরা বিশ্বাস করেন যে বারাণসীতে মৃত্যু হলে মৃত ব্যক্তি মোক্ষ লাভ করেন। কত সুন্দর সুন্দর নৌকো না, এগুলোকে কি বলবো বুঝতে পারছি না। লঞ্চ কি কত সুন্দর, ডাবল স্টেজের আছে, সিঙ্গেল স্টেজের বোট আছে। পুজো বোধহয় সমাপ্ত হলো, এইবার মনে হচ্ছে পুজো সমাপ্ত হলো। বারাণসী ভারত তথা বিশ্বের প্রাচীনতম শহরগুলির মধ্যে অন্যতম। ইতিহাস বলছে খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে মোহাম্মদ ঘুরি বারাণসীর অনেক মন্দির লুণ্ঠন ও ধ্বংস করেছিলেন। এই শহরের মন্দির ধর্মীয় প্রতিষ্ঠানগুলি অষ্টদশ শতাব্দীতে আবার বর্তমানে আমরা যেটা দেখছি এরকম রূপ পেয়েছে। কাশীর মহারাজা, কাশী নরেশ যাকে বলা হয়, তিনি ছিলেন বারাণসীর প্রধান সাংস্কৃতিক পৃষ্ঠপোষক। বিগত কয়েক হাজার বছর ধরে বারাণসী উত্তর ভারতের এক সাংস্কৃতিক কেন্দ্র। বারাণসীর ইতিহাস বিশ্বের অনেক প্রধান ধর্ম সম্প্রদায়ের ইতিহাসের চেয়েও প্রাচীন। এই বারাণসী এলে ভুলে যাওয়া সেই ইতিহাসের পাতাগুলো যেন আবার স্মরণে চলে আসে। গৌতম বুদ্ধের সময় বারাণসী ছিল কাশী রাজ্যের রাজধানী। তারপরে 528 খ্রিস্টপূর্বে বারাণসীর কাছে সারনাথে প্রথম বৌদ্ধ ধর্ম প্রবর্তন করেন। 635 খ্রিস্টাব্দে চীনা পর্যটক ফাহিয়েন এই শহরে এসেছিলেন। তিনি তখন লিখেছিলেন যে গঙ্গার পশ্চিম তীরে 5 কিলোমিটার দীর্ঘ অঞ্চলে বারাণসী অবস্থিত ছিল। খ্রিস্টীয় 8ম শতাব্দীতে হিউয়েনসাং বারাণসীতে এসেছিলেন। তিনি এই শহরকে পোলোনিসি নামে উল্লেখ করেন। 8ম শতাব্দীতে বারাণসীর ধর্মীয় গুরুত্ব বৃদ্ধি পায়। এই সময় আদি শঙ্কর শিব উপাসকদের বারাণসীর প্রধান সম্প্রদায় হিসেবে প্রতিষ্ঠা করেন। শের শাহের আমলে কলকাতা থেকে পেশোয়ার পর্যন্ত রাস্তা নির্মিত হলে এই বারাণসীর পরিবহন পরিকাঠামোর অনেকটা উন্নতি ঘটেছিল। এই রাস্তাটাকেই আমরা এখন গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বা NH2 বলতাম আগে, এখন NH19 বলি। বিভিন্ন সময়ে বেশ কিছু মন্দির এই শহরে ধ্বংস হয়েছে। আবার আফগান অনুপ্রবেশের পর ত্রয়োদশ শতাব্দীতে কিছু নতুন মন্দির নির্মিত হয়েছিল। 1398 সালে উল্লেখযোগ্য ছিলেন ভারত শ্রেষ্ঠ ভক্তিবাদী ও সন্ত কবি কবির। 5ম-10 শতাব্দীর কবি, পর্যটক ও ধর্মগুরু। গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন রবিদাস। 1507 সালে শিবরাত্রি উৎসবের সময় গুরু নানক এই শহরে আসেন। আধুনিক বারাণসীর বেশিরভাগ রাজপুত ও মারাঠা রাজাদের হাতে তৈরি। অষ্টদশ শতাব্দীতে আর ব্রিটিশ যুগে কাশী রাজাই এখানকার মুখ্য শাসক হয়ে ওঠেন। 1737 সালে মুঘল সম্রাট কাশী রাজ্যকে স্বীকৃতি দিয়েছিলেন। 1947 সাল পর্যন্ত কাশীর রাজবংশ বারাণসী শাসন করেছিলেন। বারাণসীর পূর্ব দিকে গঙ্গা তীরে রামনগর দুর্গে কাশীর রাজ পরিবার এখনো বাস করেন। রামনগর দুর্গ ও জাদুঘরে কাশীর রাজাদের ইতিহাস রক্ষিত আছে। অবশ্যই এটা দেখতে যাব। স্থানীয় মানুষরা তাকে শ্রদ্ধা করেন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই, নইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্টস করো। আর যারা নতুন তারা প্লিজ স্টাডি রাইডার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।